নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আমি এখন আলোচনা করব এবং আলোচনাটা করব বৃশ্চিক রাশি নিয়ে। একটু পিছন দিকে চলে যাই। 18ই অক্টোবর আমি আমার এই চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলে আমি বলেওছি 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এসছে, ট্রানজিট করেছে। এখন বৃহস্পতির এই ট্রানজিট সর্বপ্রথম শনিকে উচ্চস্থ করে দিয়েছে, তার কারণ 10 নম্বর এবং 11 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করে শনি, কর্মফল। সেই শনির থার্ড হাউসে, মানে থার্ড হাউসে বলতে শনির প্রথম দৃষ্টিতে, শনির 3টে দৃষ্টি, প্রথম দৃষ্টি 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 3টে দৃষ্টি, প্রথম দৃষ্টিতেই বৃহস্পতিকে হিট করছে। তাই বৃহস্পতি এবং শনির একত্রীকরণ, তার কারণ আমি বহুবার বলেছি যে উচ্চস্থ শনি যাকে দৃষ্টি দেয় বা শনির সাথে যে গ্রহ বসে থাকে তাদের নেগেটিভিটিটা অফ হয়ে যায়, শনি অফ করে দেয়। তাহলে বৃহস্পতি এবং শনির একত্রীকরণে বৃহস্পতিও যেমন অত্যধিক পাওয়ারফুল হয়ে গেছে, সেরকম শনিও কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে। শনি যখনই পাওয়ারফুল হয়ে গেল, শনির দৃষ্টিতে রবি এবং শুক্রের একত্রীকরণ, দারিদ্র্যযোগ যেটা সৃষ্টি হচ্ছিল সেটাও কিন্তু খণ্ডিত হয়ে গেল। এই নিয়ে আমি পূর্বে বহু আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এই যে বৃহস্পতি ট্রানজিট করা, এই বৃহস্পতি আবার কিন্তু এই নভেম্বর মাসের 11 তারিখ রাত 10:11 আবার কিন্তু বক্রী হবে। বক্রী হয়ে কি হবে? বক্রী মানেটা কি? আপাত দৃষ্টিতে বক্রী মানে হচ্ছে একটা গ্রহ পেছন দিকে চলতে শুরু করেছে বলে আমাদের মনে হয়। এবং এই 11ই নভেম্বর রাত 10:11 বক্রী হওয়ার পর সে কিন্তু পুরোপুরি আবার মিথুনের ঘরে ফিরে যাবে 5 ডিসেম্বর। 5ই ডিসেম্বর কিন্তু আবার চলে যাবে। এখন বৃহস্পতি বক্রী হচ্ছে, আর আমরা জানি যে এই যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রয়েছে তার মধ্যে দুটো এমন প্ল্যানেট রয়েছে যেগুলো ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। সেই দুটি প্ল্যানেট হচ্ছে রাহু এবং কেতু, এবং রাহু এবং কেতু কখনো কিন্তু সামনের দিকে তার যে ট্রানজিট হয় না বা তার যে চলন সেটা কখনো সামনের দিকে হয় না, বক্রগতিতে বক্রী হয়। রাহু এবং কেতু সবসময়ের জন্য কিন্তু বক্রগতিতে পেছন দিকেই কিন্তু আসছে বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়। যখনই রাহু, কেতু এবং বৃহস্পতি একত্রে যখনই পিছন দিকে গমন করতে শুরু করলো, তখনই কিন্তু বৃহস্পতি এবং রাহুর প্রভাব এবং বৃহস্পতি এবং কেতুর প্রভাব কিন্তু ভয়ঙ্কর রকমের প্রত্যেকটি রাশির উপর কিন্তু লক্ষ্য করা গেল। এবং তার ফলে কি হলো? তার ফলে বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতুর একত্রীকরণ গুরুচণ্ডাল দোষ কিন্তু সৃষ্টি করলো। তাহলে এই যে গুরুচণ্ডাল একটা দোষ বলছি, দোষ কেন বলছি? আমাদের জীবনে যখন আমরা এগোচ্ছি তখন সাডেনলি প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে। আমরা সেটাকে ওভারকাম করে চলে যেতে পারবো না যতক্ষণ না সেটাকে আমরা ফাইন্ড আউট তো করলাম, শর্ট আউট যতক্ষণ না করছি। তাহলে এখন এই যে গুরুচণ্ডাল দোষটা কোন কোন ক্ষেত্রে, কোন কোন ভাবের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতিকাদের এই গুরুচণ্ডাল দোষের প্রভাবটা কি ধরনের আসবে। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বৃহস্পতি, এবং খুব ভালো মতন যদি দেখা যায় বৃশ্চিক রাশি মানে তার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে ঠিক সেইখানেই কিন্তু হিট করছে। হ্যাঁ, বৃহস্পতি এবং মঙ্গলের যে একত্রীকরণ হয়ে রয়েছে এবং রাহুর প্রভাব সেখানেই চলে আসছে। তাহলে ডেফিনিট ভাবে একটা কথা বলা যায়, এটা যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি যে এই
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা একটা মারাত্মক পরিবর্তন ঘটবে, মারাত্মক পরিবর্তন আসবে। এবং সেই সঙ্গে এটাও বলা যায় বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণ যখন সৃষ্টি হচ্ছে এবং যখন রাহু এবং কেতুর প্রভাব যখন বৃহস্পতির উপর পড়ছে, অবশ্যই আমার পার্সোনাল যে গ্রহের অবস্থান আছে তার উপর নির্দিষ্ট মানুষ, মানে আমার সম্পর্কে, রামের সম্পর্কে, শ্যামের সম্পর্কে বলা সম্ভব, কিন্তু তবুও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃশ্চিকের ঘরে যখন বৃহস্পতি মঙ্গল এবং মঙ্গল রাহু এবং মঙ্গল কেতু এবং বৃহস্পতির যে একত্রীকরণ সৃষ্টি হচ্ছে, তার ফলে ওয়েস্ট অফ মানির জায়গাটা বা অর্থকে সঠিক মতন ব্যবহার না করতে পারার জায়গাটা, সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। বাট এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক লক্ষ্য করি এবং সেক্ষেত্রে যদি খুব ভালো মতন আমি রাহুকে লক্ষ্য করি, তাহলে রাহু কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্রকেও হিট করছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু সোর্স অফ মানির জায়গাটা কিন্তু একাধিক উপায় লক্ষ্য করা যাচ্ছে এবং এই একাধিক উপায়ের লক্ষ্য করা গেলেও সেখানে কেবলমাত্র কিন্তু আমি বৈধ এবং অবৈধ, লিগ্যাল এবং ইলিগ্যাল, এই দুটোর দিক থেকেই কিন্তু অর্থনৈতিক যে ইনকামের প্রবণতা সেটা কিন্তু ডেফিনিট ভাবে আসবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে বা আমার চাহিদা বৃদ্ধি হতে পারে, যে কোনো কারণের জন্যই হোক, আমি অর্থটাকে ধরেও রাখতে পারবো না। এটা কিন্তু কেবলমাত্র ওয়েস্ট অফ মানি বললাম বটে, কিন্তু কেবলমাত্র ওয়েস্ট অফ মানি তা নাও হতে পারে। দেখা গেলো বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, অর্থটা আমাকে মানে কি বলবো খরচা করতে বাধ্য হলাম আমি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়। তাহলে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে লিগ্যাল ইললিগ্যাল অ্যাক্টিভিটিস একত্রীকরণ ঘটবে। আমি কখনো বৈধ কাজ করব, কখনো অবৈধ কাজ করব, বা কখনো বৈধ কাজ করছি, কখনো এমন কোনো কাজ করছি সেটা লিগ্যাল না ইললিগ্যাল আমি জানি না, এবং আমার মোটিভটাও কিন্তু চেঞ্জেবল, মানে আমার পরিবর্তনশীল হতে পারে, যে আমি এই মুহূর্তে লিগ্যাল অ্যাক্টিভিটিস, লিগ্যাল থিঙ্কিং করছি, পরবর্তীকালে দেখা যাচ্ছে, কেননা রাহু এবং শুক্রের অবস্থান সবসময়ের জন্য আমার জৈবিক চাহিদা বাড়িয়ে দেবে। জৈবিক চাহিদা মানে কেবলমাত্র কাম নয়, কিন্তু অর্থও জৈবিক চাহিদা। একটা মানুষের জীবনে যা যা চাহিদা আছে সেই চাহিদাগুলোকেই জৈবিক চাহিদা বলে। এবার এই যে জৈবিক চাহিদা যখনই আমি নিবৃত্তিকরণ করব, আমার যে উপার্জনটা সেটা যদি সেটাকে পরিপূর্ণ করার মতন ক্ষমতা সম্পন্ন হয় তাহলে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আমার ইচ্ছেটা, আমার যে আর্নিং বা আমার যে উপার্জন বা আমার যে অর্থনৈতিক অবস্থা তার চাইতে যখন বেড়ে যাবে, তখন কিন্তু ঋণ করার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। বা যখন আমি দেখতে পাচ্ছি বা আমি তো আমার সিচুয়েশন থেকে আমি ওভারকাম করতে পারছি, কেননা শুক্র মানে বারবার ধরে বলেছি যে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানেই হচ্ছে আমাদের মতন ছাপোষা মানুষের ক্ষেত্রে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে যখনই ওভারকাম করতে শুরু করছি তখনই ইলিউশন, আবেগ, ইমোশন রিপ্রেজেন্ট করে রাহু। সেই ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এমন কোনো কাজ করতে পারি যেটা কিন্তু সাধারণ চোখে লিগ্যাল অ্যাক্টিভিটিস নয়, বৈধ অ্যাক্টিভিটিস নয়। বা আমরা কিন্তু এমন অনেক সময় কাজ করতে পারি যেই কাজটা আদতে আমরা জানি না। যেমন লটারির টিকিট কাটা যদি দেখা যায়, তাহলে লটারির টিকিট কেটে আমরা পেপার খুললে সোশ্যাল মিডিয়াতে দেখি একটা মারাত্মক গরিব মানুষ 20 কোটি টাকা পেয়েছে, এবং আমাদের বিলিভ সিস্টেম সেটাকে বিলিভ করতে শুরু করে, ও বাবা তার মানে গরিব মানুষটা 20 কোটি টাকা পেয়েছে, তাহলে আমি 5 কোটি, 10 কোটি, 1 কোটি টাকা পাবো না, আমি করতে শুরু করলাম। কিন্তু আজকের দিনে যারা একটুখানি বুদ্ধি খাটায় তারা জানে যে এই যে প্রচার করা হচ্ছে, এই যে প্রসার ডেইলি লটারি বা লটারির হোয়াট এভার যাই হোক, এটা কেবলমাত্র ব্ল্যাক মানিকে ফাইট করার কিন্তু একটা প্রসেস, তার বাইরে কিন্তু আর কিচ্ছু নয়। এটা আমরা সবাই জানি, জেনেও না জানার চেষ্টা করি। তার কারণ না জেনে থাকলে টিকিট কেটে এই যে আমাদের মধ্যে একটা ইলিউশন কাজ করে, আমি যদি হঠাৎ করে একদিন 10 কোটি টাকা পেয়ে যাই, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, গুলিমারও হয়ে যায় তখন।
কাজেই সেক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 3 নাম্বার ঘরটা যদি দেখা যায় বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, তাহলে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান মানে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। বারবার ধরে বলেছি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে কেন, তার কারণ হচ্ছে শুক্র এবং বৃহস্পতি দুজনেই গুরু, একজন দেবগুরু, একজন দানব গুরু, একজন সৎ মানুষদের গুরু, একজন অসৎ মানুষদের গুরু। তাহলে সৎ মানুষদের গুরু অসৎ মানুষদের গুরু কখনো একত্রে থাকতে পারে না। এর ফলে কি হবে, এর ফলে অন্তর্দ্বন্দ্ব যখনই সৃষ্টি হবে তখনই কোনো কাজটা করছি, এই কাজটা ঠিক করছি তো, এই কাজটা করে আমার ঠিক আছে তো, বা দেখা যাচ্ছে কোনো মানুষের সাথে পরিচয় হলো বা কোনো মানুষের সাথে আমার বন্ধুত্ব হলো, এর সাথে বন্ধুত্ব করে আমি ঠিক করলাম তো, মানে যে কোনো ক্ষেত্রে অপশন থেকে যাওয়া, মানে আমি যেটা করছি আমি একদম 100% শিওর আমি ঠিক করছি, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সবসময় এইটা করছি, এটা ঠিক করছি তো, এইটা না করে ওইটা করলে ভালো হতো, ওইটা করছি ওইটা ঠিক করছি তো, ওইটা না করলে এটা করলে ভালো হতো। এই যে অন্তর্দ্বন্দ্বের জায়গাটা লক্ষ্য করা যাবে, তার ফলে কিন্তু অনেক সময় আমরা যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তার কারণ এই যে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে 3-6-9-5 কানেকশন, গুরুচণ্ডাল দোষের যে অবস্থানটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি রাহু, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেই রাহু শুক্রের ঘরে, আবার শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে, আবার সেই রাহু এবং বৃহস্পতির একত্রীকরণ কত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এবং ম্যাথমেটিক্যাল একটা জায়গা। তাহলে যখনই এইটা সৃষ্টি হচ্ছে তখন আমি অন্যের দ্বারা পরিচালিত হতে পারি। তখন কিন্তু আমি মানে যদি খুব ভালো মতন দেখা গেল আমি একজন প্রফেশনাল পার্সন, তাহলে প্রফেশনাল এথিক্স গুলো আমি কিন্তু হারিয়ে ফেলতে পারি। আমাদের এথিক্স আর প্রফেশনাল এথিক্স দুটো কিন্তু এক জিনিস নয়। যেমন একজন হাউসওয়াইফ, তাকে হাউসটাকে সঠিক মতন মেনটেন করা, হাউসটাকে ভালো মতন দেখভাল করা, হাউসটা যাতে মন্দির হয়ে ওঠে, মসজিদ হয়ে ওঠে, গির্জা হয়ে ওঠে, মানে আমি বলতে চাইছি সেটাই আমার যেন মন্দির মসজিদ গির্জা হয়, সেটা আমি সেই জায়গায় আমি দেখলাম না দেখে দেখা গেল আমি আমার মা শারদা বলেছিলেন যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। তাহলে সেই কর্মের জায়গাটাকেই আমি সঠিক মতন মেনটেন করলাম না প্রফেশনাল এথিক্স এর মধ্যে দিয়ে। প্রফেশনাল এথিক্স মানে যে সবসময় টাকা পয়সা নিতে হবে, নট নেসেসারি। আমি আমার একটা কাজের প্রতি আমার কতটা দায়িত্ববোধ রয়েছে, একটা কাজের প্রতি কতটা ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন রয়েছে, একটা কাজের প্রতি কতটা একনিষ্ঠ আমি, সেটাও কিন্তু প্রফেশনালিজমকেই ইন্ডিকেট করে। আমরা প্রফেশনালিজম ইন্ডিকেট মানেই প্রফেশন মানেই অর্থকে বুঝি, তা কিন্তু নয়। একটু ভালো করে ক্ল্যারিফাই করলেই বোঝা যাবে। তাহলে সেই জায়গাটাও কিন্তু ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে মানসিকতা এবং মন, সেই জায়গাটায় যখন বৃহস্পতি ভাবগতভাবে এবং শুক্র যখনই বসে থাকে এবং যখন সে বুধকে হিট করে, তখন অনেক সময় কিন্তু আমরা কি করি, আমাদের কোনো একটা কাজে বা কোনো একটা আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা কোনো একটা যে কোনো রিফ্লেকশনে আমরা তখন আমাদের বুদ্ধিকে ব্যবহার না করে ইমোশনকে, ইলিউশনকে, আবেগ দ্বারা কিন্তু সেটাকে শর্ট আউট করার চেষ্টা করি, বুদ্ধি দ্বারা কিন্তু করি না। এটা কিন্তু আমরা আমাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই করি। যখনই কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, সেই সিচুয়েশনটাকে কিভাবে ওভারকাম করা যাবে বা হ্যান্ডেল করতে হবে, সেটা কিন্তু আমরা তখন আমাদের বুদ্ধি দিয়ে করি না, ইমোশন দ্বারা সর্বপ্রথম করতে শুরু করি। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরে কিন্তু বুধ এবং শনির যে একত্রীকরণ যেটা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটা উপযুক্ত, সেই জায়গায় দেখা যাচ্ছে 100,000% কিন্তু আমার যে চেষ্টাটা থাকবে। 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু জীবনের আনন্দের জায়গাটা, সুতরাং আনন্দের জায়গাটাও ফিরে আসবে। একটা দোষ সৃষ্টি হচ্ছে মানেই সবকিছু আমার দোষের হয়ে গেল তা নয়। সেটা যখনই আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমার এই ভুলটাকে রেকটিফাই করো, যখনই রেকটিফাই করলাম তখনই কিন্তু আমি 4 নাম্বার ঘরটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি। 4 নাম্বার ঘর মানে আনন্দের জায়গা, 4 নাম্বার ঘর মানে আমার ব্যক্তিগত জীবনের জায়গা, 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু উপযুক্ত, সেই জায়গা, সেটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 5 নাম্বার ঘরটাই কিন্তু শনি এবং সূর্যের একত্রীকরণ এবং ফিজিক্যালি শনি কিন্তু সেখানে বসে রয়েছে। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে শনি যখন উচ্চস্থ হয়ে যায়, আমি আগেও বললাম যে ভাবগতভাবে আমি যখন এই বৃহস্পতি ট্রানজিট হয়েছিল
তখন কিন্তু সূর্য এবং শুক্র একসাথে বসেছিল, কিন্তু তারা নেগেটিভ ফল দিতে পারলো না শনি উচ্চস্থ হয়ে যাবার জন্য। এক্ষেত্রেও কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হলো না। কিন্তু যেটা অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে যে 11th হাউসের যদি আমি লগ্ন থেকে এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বৃশ্চিক রাশিকে দেখি যে কর্মফলের জায়গাটাই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে 5 নাম্বার এবং 11th হাউসের মধ্যে যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা এবং যখন শনি রবির একত্রীকরণ হয় তখন বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যায় না। এবং আমার মধ্যে অ্যাডজাস্ট করার প্রবণতাটা কিন্তু আরো গ্রোন আপ করা প্রয়োজন। আমার মধ্যে কম্প্রোমাইজ করার জায়গাটা আরো গ্রোন আপ করার প্রয়োজন। হ্যাঁ, অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, হ্যাঁ, স্যাক্রিফাইস করা, এই জায়গাগুলো ভীষণ প্রয়োজন। এবং এখানে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে যদি আমার মধ্যে কখনো আইডেন্টিটি ক্রাইসিস না চলে আসে, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, আমি যেভাবে ভাবছি সেটাই ঠিক ভাবছি, এই যে আমি যেটা করছি সেটাই ঠিক করছি আর অন্য কেউ যেটা বলছে সেটা ঠিক নয়, আমি যেটা চিন্তা করছি, আমি যেভাবে চলছি সেটাই ঠিক, এই মানসিকতা থেকে যদি আমি বেরিয়ে আসতে পারি এবং ওই যে বললাম অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করতে পারি, তবেই কিন্তু আমার কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে। তা না হলে কিন্তু কর্মফলের জায়গায় কেবল ফ্লাকচুয়েশন তা নয়, আমি যতটা কর্ম করব তার ফলটা কিন্তু পাবো না। হ্যাঁ, একটু চতুর হতে হবে এবং প্রফেশনাল হতে হবে। চরম প্রফেশনাল মানুষেরা যে কোনো মুহূর্তে অ্যাডজাস্ট, যে কোনো মুহূর্তে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস 100% করে এবং তাদের কোনো আইডেন্টিটি ক্রাইসিস থাকে না। আমার মতন করেই সবকিছু করতে হবে তা কখনো থাকে না। তারা কিন্তু জল হয়, এটা ভালো মতন লক্ষ্য করবেন, তারা কিন্তু জল হয়, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং চন্দ্রমঙ্গলের যে অবস্থান সৃষ্টি হচ্ছে, সেই চন্দ্রমঙ্গলের অবস্থান বৃহস্পতি বর্তমান সেখানেই যখন মানে ভাবগত ভাবে সেখানেই যখন বসে রয়েছে, ডেফিনিট ভাবে বলা যায় যে আমার মন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম করতে চাইবে। এবং যখনই কর্ম করতে চাইবে, বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ রয়েছে কিন্তু, সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, কর্ম করছি, হ্যাপাজার্ডলি মুভ যেন না করি, কেবল যেন কর্ম না করে যাই, উইদাউট প্ল্যানিং যেন কখনো কর্ম না করে যাই, এটাকেও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক সময় কিন্তু ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে চন্দ্র এবং মঙ্গলের জায়গায়, সেই ইগো প্রবলেমটাকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট। ইগো প্রবলেমটাকে কন্ট্রোল করা প্রয়োজন এবং জল হয়ে কিন্তু মিশে যেতে হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি কমিউনিকেশনের জায়গাটাতেও কিছুটা ডিস্টার্ব হবে। অনেক সময় আমি মন থেকে মেনে নিতে পারছি না, তবুও কমিউনিকেট করতে হচ্ছে। মনে রাখতে হবে আমি কি মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি প্রফেশনাল সেক্টরে সেটা কোনো ফ্যাক্টর নয়, আলটিমেট কাজ উদ্ধার করাটাই হচ্ছে ফ্যাক্টর। কাজে এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তবে বুদ্ধিকে আমি অনেক সময় ভুলভাবে ইমপ্লিমেন্ট করব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 12 নম্বর ঘর কিন্তু যেহেতু শনির সাথে বসে আছে, উচ্চস্থ শনি, কতটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট না হলেও নার্ভের রোগ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যাদের নার্ভের রোগ রয়েছে খুব সাবধান, ব্যাক পেন যাদের রয়েছে, যাদের গাঁটে গাঁটে ব্যথা রয়েছে, স্পাইনাল কর্ডে ব্যথা রয়েছে, খুব সাবধান হতে হবে। তবে অনেক সময় ওই যে বললাম, আমি কিন্তু আমার যে কোনো অকস্মাৎ আসা পরিস্থিতিকে আমি আমার বুদ্ধি দিয়ে কিন্তু কখনো ক্ল্যারিফাই বা রেকটিফাই করার চেষ্টা করব না, ইমোশন আবেগকে সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম এগিয়ে দেব। এই রেকটিফিকেশন গুলো করা মাস্ট মাস্ট মাস্ট। বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ নয়, আত্মীয়দের জায়গা একদম পজিটিভ নয়, পাড়া পড়শি থেকে কিন্তু অহেতুক দেখা যাবে গুপ্ত শত্রুতার সৃষ্টি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।